দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পঞ্চগড়ের চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার পরিমাপ করা হয়েছে। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র শীতের পাশাপাশি রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপাকে পড়েছেন এসব জেলার নিম্ন আয়ের মানুষ। এছাড়াও চুয়াডাঙ্গায় সকাল ৬টায় ১০ ডিগ্রি এবং বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দর্শক, উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোফরান বিপ্লব। তেঁতুলিয়ায় তো এরই মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হলো। এতে জনজীবনে কতটা প্রভাব পড়েছে, ঠান্ডাজনিত রোগবালাই বেড়েছে কিনা সে বিষয়েও আমাদের জানাবেন। জি তানিয়া, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে শীতের তীব্রতা। শীতকাল আসতে আরো ৩ দিন বাকি থাকার পরেও এদিকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল এই তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আজকে আমরা কিন্তু এখন পর্যন্ত ঝলমলে রোদের দেখা পেয়েছি। তাছাড়া গত কয়েকদিন ধরেই কিন্তু পুরো এলাকা ঘন কুয়াশায় ঢেকে থাকছে। তো রোদের দেখাটা মিললেও কিন্তু বিকেলের পর থেকে কিন্তু এই রোদ মিলিয়ে যাচ্ছে এবং রাত যত গভীর হচ্ছে পরের দিন দুপুর পর্যন্ত কিন্তু আমরা এই ঘন কুয়াশা দেখতে পাই। আর শীতের কারণে আসলে জনজীবনের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু লেগেই আছে। বিশেষ করে যারা দিন মজুর আছে তারা কিন্তু তাদেরকে কাজে সকাল সকাল কাজে যোগ দিতে হয়, কিন্তু আসলে তারা শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে তারা আসলে কাজে যোগ দিতে না পেরে অনেকেই কিন্তু বাসায় ফিরে যাচ্ছে। আর হাসপাতাল রোগ ব্যাধির কথা বলেছেন আপনি আমাকে, যেমন আমি জেলার ৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পঞ্চগড় আদির হাসপাতালে খবর নিয়েছি। শীতজনিত রোগে বিশেষ করে এখানে প্রতিদিন ১৫০ হতে ২০০ শিশু রোগী হাসপাতালে আসে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি কাশি জনিত রোগে। এবং যারা বেশি আক্রান্ত হচ্ছে তারা ইনডোরে ভর্তি হচ্ছে এবং যারা নর্মালি যারা আক্রমণ হয়ে আসছে তাদের কিন্তু চিকিৎসা সেবা দিয়ে প্রদান করা যাচ্ছে। আমি কথা বলেছি শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ার হোসেনের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে শীতের কারণেই শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া রোগেই বেশি আক্রান্ত হচ্ছে এবং আমরা হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং যাতে শিশুরা এবং বয়স্করা যাতে ঠান্ডা কারণ জনিত খাবার পরিহার করে, বাসি খাবার পরিহার করে সেদিকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর আমরা দিনের বেলা যেমন আজ রোদের মুখ দেখতে পেলেও বিকেল হতে কিন্তু তা মিলিয়ে যাচ্ছে। রাত যত গভীর হচ্ছে এর তীব্রতা ততই বাড়তে থাকছে। আর বিকেলের পর থেকে মূলত উত্তর থেকে হিমালয় থেকে প্রবাহিত হিম শীতল বাতাস, এই বাতাসের কারণে আসলে মানুষ তেমন একটা ঘরের বাইরে বের হচ্ছেন না। ঘরের বাসা থেকে বের না কারণে শহরের লোকবলের উপস্থিতি একবারেই কম। আমরা দেখেছি দোকানপাট গুলো অনেক দেরিতে খুলছে এবং তাদের আয় ইনকামও অনেকটা কমে যাচ্ছে। আর আমি কথা বলেছি শহরের যারা রিক্সা চালক আছে, ভ্যান শ্রমিক আছে, রিক্সা চালক আছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে আসলে তারা সকাল সকাল তাদের বাহন নিয়ে বের হলেও কিন্তু তারা বেশি দূরত্ব তারা দেখতে পাচ্ছেন না। হেডলাইট জ্বালিয়ে তাদেরকে আসলে তাদের বাহনটি চালাতে হচ্ছে। এবং পঞ্চগড় থেকে আবহাওয়ার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন গোফরান বিপ্লব। পঞ্চগড় থেকে আবহাওয়ার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব।
ঘন কুয়াশার কারণে 2 দফায় 6 ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলদিয়া পাচুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 8:30টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বিআরডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ। এর আগে দুর্ঘটনা এড়াতে গত রাত 2:30টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআরডব্লিউটিসি। এতে 2 ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। কর্তৃপক্ষ জানায়, রাত 2:30টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এরপর থেকেই এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকালে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়। মৃত্যু আলিঙ্গন করলেও গুণীর কদর কখনো কমে না। তার অবদান রয়ে যায় পৃথিবীতে। আর একজন গুণী শিল্পীর সৃষ্টি ও কর্ম সরাসরি তার ভক্তদের হৃদয়ে স্থান করে নেয়। তেমনি 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের জীবনাবসান ঘটলেও তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামল শত শত মানুষের। সকাল 10টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সাংস্কৃতিক অঙ্গনের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান পাপিয়া সারোয়ার। প্রায় 50 বছরের বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ তার। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কের প্রশংসা পায় সর্বস্তরের মাঝে। ধানমন্ডির ঈদগাহ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এ গুণী শিল্পীকে। প্রতিষ্ঠা করেছিলেন নিবিষ্টভাবে ঘনিষ্ঠভাবে যারা দেখেছে। প্রায় 47 বছর একসাথে ছিলাম, সুখে দুঃখে সময় কাটিয়েছি। আপনারা যারা তাকে ভালোবেসে আপনাদের শ্রদ্ধা জানাতে এসেছেন আজকে, তাদের প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জানাজা হবে ধানমন্ডি ঈদগাহ মসজিদে বাদ জুম্মা, তারপর আমরা নিয়ে যাব বনানী কবরস্থানে দাফন করতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুক্ত দিবস আজ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের এই দিনে রূপগঞ্জ এলাকা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। 13 ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেলে মুক্তিবাহিনীর সহযোগিতায় মিত্রবাহিনী। আগের দিন রাতে কুমিল্লার দিক থেকে আসা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে পরদিন দুপুর পর্যন্ত সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনী কোণঠাসা হওয়ার পর আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। মুক্তিযুদ্ধের 3 নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল KM শফিউল্লাহ, তার এস ফোর্স ও মিত্রবাহিনী তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খানের পিনু গ্রুপ সহ প্রায় 2000 মুক্তিযোদ্ধার বিশাল বাহিনী বিজয় পতাকা উত্তোলন করে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করেন। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাদে বিজয়ের পতাকা তুলে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। আগামী সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে চলছে পরিচ্ছন্নতার কাজ। এ বিষয়ে জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী MA হালিম। হালিম, শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুতি নিয়ে সেখানে কি কি আয়োজন থাকছে সে বিষয়ে আমাদের সরাসরি জানাবেন। আফরিন, গত 15 দিন যাবৎ কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধের কিন্তু যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি এই জাতীয় স্মৃতিসৌধের যারা কর্মী রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে জাতীয় স্মৃতিসৌধটিকে স্মৃতিসৌধে এখন কিন্তু একেবারে ফুলে ফুলে একেবারে ভরে গিয়েছে এবং এখানে রং তুলির কাজ থেকে শুরু করে ধোয়া মোছা সব কাজগুলো শেষ হয়ে, তবে এখনো কিন্তু পরিপূর্ণ আমরা যেটি বলতে পারি কাজ শেষ হয়নি। এখনো যে সবশেষ যে বাকি কাজগুলো সেই কাজগুলো এখনো শুরু হয়েছে এবং যেটি এই সাভার স্মৃতিসৌধের যিনি এখন গণপূর্তের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, এই রাষ্ট্রীয় যে মেহমানগুলো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং বিদেশি মেহমান আসার জন্য এই জাতীয় স্মৃতিসৌধের
যাবতীয় যে প্রস্তুতিগুলো রয়েছে সেই প্রস্তুতিগুলো তারা ইতিমধ্যে শেষ করে ফেলেছেন। এবং তারপর পরে এখানে যে আমরা জানতে পেরেছি নিরাপত্তার যে বিষয়টি, সেখানে প্রত্যেক বছরই আমরা দেখতে পেয়েছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবং ঢাকা জেলা পুলিশের সাথে আমি আজকে এই বিষয়ে আলাপ করেছি। আগামীকালকে কিন্তু ঢাকা রেঞ্জের যিনি এখানে ডিআইজি রয়েছে তিনি এখানে এসে একটি ব্রিফিং করার কথা রয়েছে। এবং সব মিলে এই জাতীয় স্মৃতিসৌধের যে 16ই ডিসেম্বর বা মহান বিজয় দিবস উপলক্ষে আশেপাশে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত দিনেও, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এই আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু একটা নজরদারি থাকে। সেই সাথে ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাগুলো কিন্তু যাতে যানজটে না পড়ে এই মেহমানরা বা এই ঢাকা রিচা মহাসড়কটি সেটি কিন্তু নির্বিঘ্ন করতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে সড়কের 2-1 পাশে কিন্তু সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এবং আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এই জাতীয় স্মৃতিসৌধে এই সব বিষয়গুলো মাথায় রেখে, নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সবগুলো স্থাপনা করা হয়েছে। এবং এখনো কিছু কিছু কাজ আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কিছু শ্রমিক এখনো যে শেষ যে কাজটুকু সেই কাজগুলো তারা কিন্তু সম্পন্ন করছে। সব মিলে যদি আমি বলি এখন কিন্তু জাতীয় স্মৃতিসৌধ একেবারে প্রস্তুত রয়েছে কিছু কাজ ছাড়া। এখন এই 16 ডিসেম্বরের জন্য এখন জাতীয় স্মৃতিসৌধের মেহমান আসার জন্য প্রস্তুত রয়েছে। এবং 16 ডিসেম্বর আপনাকে জানিয়ে রাখি ভোরে কিন্তু এখানে বিদেশি মেহমানরা এবং যারা অতিথি তারা এখানে ফুল বা শ্রদ্ধা নিবেদন করার পরই কিন্তু সকাল থেকে কিন্তু যে এখানে যারা দর্শনার্থী তাদের ঢল নামবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও অন্তত 33 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় রাতভর নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে একটি পরিবারের সবাই নিহত হন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। হামলায় আহত হন আরও প্রায় 100 জন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 44,830 জন ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ সংক্রান্ত প্রস্তুতি দলের মুখপাত্র ক্যারোলিন লেভিট স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন। ট্রাম্পের আমন্ত্রণে শি জিনপিং সাড়া দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ক্যারোলিন বলেন, বিষয়টি এখনও নির্ধারিত হয়নি। আগামী 20 জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এতে চীনা প্রেসিডেন্ট ছাড়াও অন্যান্য বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তাদের কারো নাম নির্দিষ্ট করে বলেননি ক্যারোলিন। এর আগে 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পরপরই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায়। দর্শক, তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।